हाई बंधुरा आज के सब्जेक्ट इंग्लिश ग्रामार आर्टिकल मैक्सिमाम चाकरी परीक्षार क्षेत्रे तुम्हारा लक्ष्य करले देखबे जे आर्टिकल संक्रांत किन्तु एक प्रश्न आसे शुधु चाकरी परीक्षार क्षेत्रे नय তোমরা যদি ভালো করে স্পোকেন ইংলিশ শিখতে বা বলতে চাও তাহলে কিন্তু এই আর্টিকেল সম্বন্ধে তোমাদের জানা উচিত। তো চলো দেখা যাক আর্টিকেল কি এ এন দা বা দি এই তিনটি ওয়ার্ডকে আর্টিকেল বলা হয়। এই আর্টিকেল আবার প্রধানত দুভাবে ভাগ করা যায়। কি কি? একটি হচ্ছে ডেফিনিট বা ডেফিনাইট আর একটা হচ্ছে ইনডেফিনিট। অর্থাৎ এর বাংলা মানেগুলো যদি জানা থাকে তাহলে দেখবে আমাদের উদাহরণ বা এক্সাম্পলগুলো একদম ইজি হয়ে যাবে। ডেফিনিট বলতে কী বোঝায়? নির্দিষ্ট কোনো একটি জিনিসকে। আর ইনডেফিনিট মানে অনির্দিষ্ট। অর্থাৎ ডেফিনিটেরই অপোজিট বা বিপরীত বলতে পারো। ডেফিনিট তার অপোজিট ইনডেফিনিট। সো এইটা যদি নির্দিষ্ট হয় তাহলে এইটা কী হয়ে যাচ্ছে? অনির্দিষ্ট। চলো উদাহরণ দেখলে তোমরা ভালো বুঝতে পারবে। ধরো আগে একটা আমি ইনডেফিনিটের উদাহরণ দিই তাহলে বুঝতে পারবে। যেমন এ বয়, এ বয় দ্বারা কী বোঝাচ্ছে? একটি বালক। পৃথিবীতে সমগ্র বালকদের কিন্তু এ বয় বলা যায়, অর্থাৎ একটি বালক। কিন্তু এইটাকে যখন ডেফিনিট বলবো অর্থাৎ দ্য বয় অর্থাৎ বালকটি, বা এরকম বলা যেতে পারে দ্য বয় ইজ ক্লেভার অর্থাৎ বালকটি হয় চালাক। পৃথিবীতে সব বালকই কি চালাক? না, হতে পারে না। সো এই দ্য বয় ইজ ক্লেভার অর্থাৎ নির্দিষ্ট কোনো একটি বালককে হয় আমরা দেখে বলছি, বা কোনো একটা জায়গায় অনেকগুলো বালক রয়েছে বা একটা ক্লাসরুমে, সেখানে আমরা একজন নির্দিষ্ট একটা বালককে বলতে পারি দ্য বয় ইজ ক্লেভার। সো কী বলতে চাইছি যে এই ডেফিনিট আর ইনডেফিনিট দ্বারা যে ডেফিনিট দ্বারা কোনো নির্দিষ্ট একটা জিনিসকে বোঝাবে। চলো আরও উদাহরণ দিচ্ছি। ধরো এখানে যেমন এ বয় এরকম একটা লেখা যেতে পারে। দেখো এ পেন একটি কলম, অর্থাৎ এই একটি কলম হতেই পারে, বা এ পেন বলতে সমগ্র কলমকে বোঝায়। কিন্তু যখন এইখানে বলবো যে দ্য পেন ইজ ফাইন অর্থাৎ কলমটি হয় সুন্দর। দেখো কলমটি অর্থাৎ আমার মধ্যে দুটো কলম আছে, আমি কিন্তু এইগুলোকে বলতে পারি এইগুলো কলম। কিন্তু যখন বলবে এদের মধ্যে সুন্দর কোনটি, তখন দেখা গেল আমাকে নির্দিষ্ট একটি করে বলতে হবে যে কলমটি, এই কলমটি অর্থাৎ দিস পেন ইজ বা দ্য পেন ইজ ফাইন, কলমটি হয় সুন্দর। যখন আমরা কোনো কিছুকে নির্দিষ্ট করে বোঝাবো। চলো আরও দেখা যাক। যেমন এইগুলো এ এ এ এইগুলো কনসোনেন্ট দিয়ে স্টার্ট করেছি, বা এবার দেখো একটি অ্যান দিয়ে যদি প্রয়োগ করা যায় কী হচ্ছে? অ্যান অরেঞ্জ অর্থাৎ একটি কমলা লেবু। এখানে কিন্তু সমগ্র কমলা লেবু, কোন কমলা লেবু স্পেসিফিক কোনো কমলা লেবুকে বোঝাচ্ছি না, অনেক কমলা লেবুকে, মানে কি বলতে চাইছি যে কোন কমলা লেবু সেটার কথা কিন্তু বলা হচ্ছে না। এবার যদি এইটাকে আমরা লিখি দ্য অরেঞ্জ ইজ সুইট অর্থাৎ কমলা লেবুটি মিষ্টি। অর্থাৎ দেখা গেল কোনো আমি একটু কমলা লেবু খাচ্ছি বা কোনো একটা কমলা লেবুকে দেখিয়ে বলছি দ্য অরেঞ্জ ইজ সুইট, তাহলে কি বললাম? নির্দিষ্ট কোনো ক্ষেত্রে। তাহলে এই ডেফিনিট আর ইনডেফিনিট ডিফারেন্সটা বোঝা যাচ্ছে যে কোনো নির্দিষ্ট কোনো একটি জিনিসের আগে দা বসে, এবং যদি ইনডেফিনিট বলা হয় তাহলে তার আগে এ বা নিয়ম অনুসারে অ্যান হতে পারে। অ্যান আউল অর্থাৎ একটি প্যাঁচা। পৃথিবীতে যত প্যাঁচা আছে তাদেরকে বোঝাচ্ছে। কিন্তু যখন এইটা আমি দা নির্দিষ্ট করে বোঝাবো তাহলে কি বলবো? দ্য আউল ইজ অন দ্য ট্রি অর্থাৎ প্যাঁচাটি গাছে। কোনো একটি প্যাঁচাকে আমরা খুঁজছি বা কোনো একটা নির্দিষ্ট প্যাঁচার কথা বলছি, তখনই আমরা বলবো দ্য আউল ইজ অন দ্য ট্রি অর্থাৎ প্যাঁচাটি গাছের উপরে বা গাছে রয়েছে। সো এই যে এই ডিফারেন্সগুলো ভালো করে একটু ফলো করো, কোন জায়গায় দা বসছে, কোন জায়গায় এ। আমি তাহলে এ দিয়েও দেখালাম, অ্যান দিয়েও দেখালাম। সো চলে যাব যে আর্টিকেল ব্যবহৃত কোন ক্ষেত্রে, যেসব জায়গায় আমাদের বা তোমাদের ম্যাক্সিমাম ক্ষেত্রে ভুল হয় বা ডাউট থাকে। চলো সেই সমস্ত ডাউটগুলোই আজকে ক্লিয়ার করার জন্য আমার এই আজকের ক্লাস। সো ফলো করো। ডেফিনিট আর ইনডেফিনিটের পার্থক্যটা আশা করি বোঝা গেল। এবার দেখো এই এ এবং অ্যান, এই এ মানেও একটি, আবার অ্যান মানেও একটি, আর দা মানে নির্দিষ্ট কিছু বোঝানোর ক্ষেত্রে। সো যদি আমরা এই বাংলাগুলো জেনে থাকি বা জানি তাহলে দেখবে এগুলো আমাদের একদম সোজা মনে হচ্ছে। এই এও একটি, অ্যানও একটি। এবার কোন ক্ষেত্রে এইগুলোকে ব্যবহার বা প্রয়োগ করা হচ্ছে চলো দেখা হোক। এক, যদি কোনো একটি ওয়ার্ড কনসোনেন্ট দিয়ে স্টার্ট হয়, কি বলতে চাইছি? ধরো এ বুক, এই বুক, এই বি দেখো এটা কনসোনেন্ট। আমরা আগে ভাওয়েল কনসোনেন্ট কি যে এ ই আই ও ইউ, এই পাঁচটি হচ্ছে ভাওয়েল। আমরা জানি মোট 26টা অক্ষর, তাহলে এ 21টি করে রইল সি, অর্থাৎ বাদ বাকি যা রইলে সেগুলো সি মিনস কনস্ট্যান্ট। সো কনস্ট্যান্ট দিয়ে যদি কোনো ওয়ার্ড তৈরি হয় তাহলে তার আগে কী বসছে? এ।
এ বুক অর্থাৎ একটি বই, এ পেন একটি কলম, এ ব্যাট একটি খেলার ব্যাট, বা এই ধরনের তোমরা আজ আমি দুটো তিনটে দিয়ে বোঝাচ্ছি, এরকম অনেক উদাহরণ দেওয়া যায়। সো কোন কোন ক্ষেত্রে এর প্রয়োগ, যদি কোনো সিঙ্গুলার নাউন বা নাম বা কোনো একটি জিনিস যদি কনসোনেন্ট দিয়ে স্টার্ট হয় তো সেক্ষেত্রে তার আগে কী বসছে এ। এবার এর ব্যতিক্রম জিনিসটা ভালো করে বোঝো, ব্যতিক্রমটাই তোমরা বুঝলে দেখবে তোমাদের কাছে এগুলো একদম জলের মতন হয়ে যাচ্ছে। সো ব্যতিক্রমটা কি, ধরো এম এ, দেখবে এগুলো কিন্তু ইরের কারেকশন অথবা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আসে। হি ইজ ড্যাশ এম এ, তাহলে দেখো এই যে এই ড্যাশ এই এম এর আগে দেখবে অ্যান বসাবে। কেন অ্যান বসাবে? এইটাও তো কনসোনেন্ট। যদি প্রশ্ন এইটা আসে যে এইটা কনসোনেন্টের আগে এ বসলো, তাহলে দেখো এই কনসোনেন্টের আগে কেন এ বসে, এইটাই আমাদের, এই অ্যান মানেও একটি, এ মানেও একটি। সো আমরা কি শিখব যে এই এম এর উচ্চারণ দেখো এম এর অর্থাৎ কনসোনেন্ট হওয়া সত্ত্বেও এর উচ্চারণ কিন্তু এ। আমরা এ কি ভাওয়েল বা বাংলা স্বরবর্ণের মতন যদি কোনো কনসোনেন্টের উচ্চারণ হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু তার আগে অ্যান বসে। এরকম আরও দেওয়া যায়, হিজ অ্যান এসডিও, দেখো আমি জাস্ট লিখছি এসডিও এস দিয়ে। দেখো এইচ ই স্কুল, এরকম লেখা থাকবে দেখবে এইচ ই স্কুল। দেখো এই এইচ এ এইরকম কিন্তু এম বি থাকতে পারে কোথাও কোথাও, এম এল এ, কোথাও এল এম এফ। দেখো প্রত্যেকটা যেগুলো আমি উদাহরণ লিখলাম এইচ এ দিয়ে এম 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 এল এ এল, দেখো তাহলে কিন্তু প্রত্যেকটার ক্ষেত্রেই কিন্তু এই যে স্টার্টিংগুলো কনসোনেন্ট হওয়া সত্ত্বেও কিন্তু এদের উচ্চারণ কিন্তু ভাওয়েলের মতো। সো সেক্ষেত্রে এদের আগে কিন্তু অ্যান বসবে। এইগুলো কিন্তু একটু মাথায় রাখতে হবে। এই ব্যতিক্রম টাইপ দিয়েই কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসে বা এরের কারেকশন। সো কী শিখলাম, শুধু কনসোনেন্ট হলেই যে তার আগে এ বসে না, যদি কনসোনেন্টটার উচ্চারণ যদি এর মতন হয় তাহলে সেক্ষেত্রে অ্যান বসে। এবার 2 নাম্বার দেখো যে অ্যান অ্যাশ একটি গাধা, অ্যান এলিফ্যান্ট একটি হাতি, অ্যান আমরেলা একটি ছাতা বা ছাতি, অ্যান অ্যান্ট বা এরকম বিভিন্ন উদাহরণ তোমরা জানো। তাহলে এইগুলোর আগে এ, দেখো এইগুলো কিন্তু ভাওয়েল দিয়ে স্টার্ট হলো, তাই আমরা নিয়ম অনুসারে জানি যে তার ভাওয়েল দিয়ে শুরু হলো তার আগে অ্যান। কিন্তু এবার যদি ব্যতিক্রমটা জানি তাহলে দেখো যে কোথাও দেখবে লেখা আছে এ ইউনিভার্সিটি, তাহলে দেখো এইটা ইউ হওয়া সত্ত্বেও তার আগে অর্থাৎ ভাওয়েল হওয়া সত্ত্বেও কেন এ বসলো। এবার এইটুকু তোমাদের জানতে হবে, যদি কোনো ভাওয়েলের উচ্চারণ ভাওয়েলের মতন অর্থাৎ যেমন ইউ, দেখো কী দিয়ে স্টার্ট হলো ইউনিভার্সিটি, সো তার আগে কী বসছে এ। কী শিখলাম, ভাওয়েল হলে হবে না, যদি তার উচ্চারণ সেই অক্ষরের মতন অর্থাৎ ইউর মতন হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু এ বসবে। নেক্সট কী হতে পারে, এ ইউরোপিয়ান, ইউরোপিয়ান, দেখো একজন ইউরোপীয় অর্থাৎ এই ইর উচ্চারণ দেখো ইর মতন হচ্ছে ইউরোপিয়ান। আরও হতে পারে এ ইউ, ইউ একটি ভেরি। আরও হতে পারে যে এ ইউজফুল বুক, কি বললাম দেখো ইউর উচ্চারণ হচ্ছে। সো এইরকম তোমরা যে ক্ষেত্রে দেখবে, ধরো কোথাও লেখা রয়েছে দেখবে এ 1 রুপি, দেখো ও কিন্তু এবার দেখো এইটা কিন্তু 1 হচ্ছে। এবার একটু পার্থক্য দেখো অ্যান অরেঞ্জ, এবার দেখো এই অ্যান অরেঞ্জ কিন্তু দেখো অর উচ্চারণ হচ্ছে, আমরা কি জানি ভাওয়েল, কিন্তু এইটাই এ হলো কেন, এটার উচ্চারণ হচ্ছে ওয়া, দেখো 1, এ 1 রুপি। সো আমরা কি শিখলাম, কোন কোন ক্ষেত্রে দেখো কনসোনেন্ট হলেও তার আগে অ্যান বসছে, কনসোনেন্ট জানি আমরা এ বসে, ভাওয়েল হওয়া সত্ত্বেও তার আগে এ বসছে। সো এই নিয়মগুলো যদি, এই ব্যতিক্রম প্রয়োগগুলো যদি তোমরা জানো দেখবে তোমাদের কাছে প্র্যাকটিক্যাল একদম জলের মতন হয়ে যাচ্ছে। আরও কিছু তোমাদের বলছি, মুছে ফেলি। ধরো দেখবে লেখা থাকবে যে অ্যান আওয়ার, কেন এটা লেখা রয়েছে, দেখো একটি ঘন্টা, বা হি ইজ অ্যান অনেস্ট ম্যান, কেন এরকম অ্যান হলো, কেন অ্যান হলো বলছি যে দেখো এইটা কিন্তু আমরা HOUR হাওয়ার বলি না, এটা বলি কিন্তু আমরা আওয়ার মানে ঘন্টা। তাহলে এই কি ভাওয়েল, সুতরাং ইংরেজরা কিন্তু প্রোনাউন্সিয়েশন এইচ করতে পারে না, এইচ করলেই কিন্তু তার আগে এ বসতো, যেহেতু এইচ করতে পারে না আওয়ারটা ভাওয়েল এর উচ্চারণ সর্বর্ণের উচ্চারণ, তাই তার আগে অ্যান বসলো। সেম এইটাও
দেখো এটা কিন্তু অনেস্ট, আমরা কিন্তু হনেস্ট বলি না। সো এই যে এই ডিফারেন্সগুলোই কিন্তু তোমাদের ভালো করে বুঝতে হবে বা শিখতে হবে। সো এই হচ্ছে এ এবং অ্যানের ব্যবহার। এ মানেও একটি, অ্যান মানেও একটি। তো কোন ক্ষেত্রে ব্যবহার হয় আশা করি তোমাদের কাছে একদম ক্লিয়ার হয়ে গেল। ইট ইজ অ্যান অ্যাপেল, ইহা হয় একটি আপেল। ইংরেজরা আপেল বলতে পারে না, অ্যাপেল বলে। তাহলে দেখো কিন্তু যদি এরকম হতো ইট ইজ রেড অ্যাপেল, সো এই ক্ষেত্রে কি বসবে, এ বসবে না অ্যান বসবে? আমি বড় হাতে লিখলাম। এইগুলো কিন্তু পরীক্ষায় আসতে পারে বা ইরের কারেকশানে থাকতে পারে। ইট যেমন এটা অ্যান হলো, তাহলে নিশ্চয়ই এটা অ্যান হওয়া উচিত ছিল। অ্যান কেন হবে না? দেখো এই অ্যাপেল এই রেড দ্বারা এর দোষগুণ বোঝাচ্ছে, অর্থাৎ কোনো একটি নাউনের এটা অ্যাডজেক্টিভ হয়ে গেল দোষগুণ। দেখো এই অ্যাডজেক্টিভটা স্টার্ট কী দিয়ে? কনসোনেন্ট আর। তো আর এর উচ্চারণ এটা নিশ্চয়ই তাহলে কনসোনেন্ট আর এর উচ্চারণ দিয়ে, তাহলে রেড উচ্চারণ হচ্ছে রেড, যেখানে কোনো ভাওয়েলের কোনো যোগ নেই। সো সেক্ষেত্রে কিন্তু আর অ্যান বসবে না, হয়ে যাবে কি এ। ইট ইজ এ রেড অ্যাপেল বা ইট ইজ আ রেড অ্যাপেল। সো এই যে প্রয়োগটা অ্যান ছিল, কিন্তু যখন এর একটা অ্যাডজেক্টিভ অর্থাৎ অ্যাপেলের দোষগুণ লাল বোঝাচ্ছে বা কোনো একটা দিক বোঝাচ্ছে, তো সেই ক্ষেত্রে কী হয়ে যাবে? এ। আর একটা জিনিস দেখো, যেমন এটা অ্যান থেকে এ হয়ে গেল, হি ইজ আ বয়। এবার যদি লিখি হি ইজ ড্যাশ আনহ্যাপি বয়, অর্থাৎ দেখো বালকটির খুশি অখুশি দোষগুণ কিছু একটা বোঝাচ্ছে, এটাও কিন্তু অ্যাডজেক্টিভ। সো অ্যাডজেক্টিভটা আগে, তাহলে এ বসবে না অ্যান বসবে? এটা একটু দেখো, এই আন ইউ, এটা কি ইউর উচ্চারণ হচ্ছে যে এ বসবে? না, ইউর উচ্চারণ হলে এ বসতো, যেহেতু ইউর উচ্চারণ আন দিয়ে এই আটা কি স্বরবর্ণ। সো সেক্ষেত্রে কী হয়ে যাবে? এটা কিন্তু অ্যান হয়ে যাবে, এটাই রাইট অ্যান্সার। কী হবে? হি ইজ অ্যান আনহ্যাপি। সো এই দুই ধরনের ডিফারেন্স, এই ডিফারেন্সগুলোই কিন্তু তোমাদের বোঝানোর জন্য আজকের আমার এই ক্লাস। তো এইটা মুছে ফেলবো, নেক্সট চলে যাবে দা। এবার দেখো তোমাদের দায়ের ব্যবহার শেখাবো, তার আগে আমি বোর্ডে কিছু লিখে রেখেছি। সো চলো দেখা যাক। লেখা রয়েছে দ্য ক্যাট, অর্থাৎ কোনো একটি শ্রেণী বা জাতিকে বোঝাতে, যেমন দ্য ক্যাট অর্থাৎ বিড়াল একটি জাতি, সেই জাতিকে বোঝানোর জন্য। দ্য কাউ গিভস আস মিল্ক, অর্থাৎ গরু আমাদের দুধ দেয়, তাহলে একটা জাতি বা শ্রেণীকে বোঝাচ্ছে। কিন্তু মানুষের ক্ষেত্রে দা বসবে না, কারণ ম্যান ইজ মোর্টাল। সো চলো দেখা যাক তাহলে কী বললাম, কোনো শ্রেণী বা জাতির আগে কিন্তু দা বসবে, অর্থাৎ দা দিয়ে কোনো একটা নির্দিষ্ট জিনিসকে বোঝায়, যেমন বিড়াল, গরু, এই ধরনের প্রাণী জাতিকে বোঝায়। সো কী বললাম নেক্সট, আবার দ্য ইংলিশ, অর্থাৎ কোনো একটি সম্প্রদায়ের লোকদের বোঝায়, কোনো একটা ধর্মের লোকদের বোঝায়। কি বললাম? দ্য ইংলিশ, অর্থাৎ ইংরেজ জাতিকে বোঝাচ্ছে, ইংরেজদের বোঝাচ্ছে। দ্য বেঙ্গলি, অর্থাৎ বাঙালি। দ্য হিন্দুস, দ্য কোরআন, দ্য মুসলমানস, অর্থাৎ কোনো ধর্মের আগে, কোনো ধর্মের জাতির আগে তাহলে কিন্তু দি বসে, অর্থাৎ কোনো একটা নির্দিষ্ট জিনিসের আগেই কিন্তু দেখো দা বা দি কথাটাই বসছে। নেক্সট যদি আবার এটা বলা যায় হি স্পিক্স ইন ইংলিশ, অর্থাৎ ইংলিশ কিন্তু একটা ভাষা, এই ক্ষেত্রে কিন্তু একটা জাতিকে বোঝাচ্ছে। সো যখন ভাষা প্রয়োগ করা হবে, ভাষাকে বোঝানো হবে, কিন্তু তখন তার আগে কিন্তু আর দা কথাটা ব্যবহার হবে না, এগুলো মাথায় রাখতে হবে। নেক্সট দ্য গঙ্গা, অর্থাৎ কোনো একটি বিখ্যাত জায়গা, বিখ্যাত পর্বতশ্রেণী, বিখ্যাত সমুদ্র, দ্য গঙ্গা। দ্য হিমালয়, একটা পর্বত। দ্য বে অফ বেঙ্গল, বঙ্গোপসাগর। দ্য টাইটানিক, একটি জাহাজের নাম, বিখ্যাত জাহাজের নাম। দ্য আন্দামান, দ্য আরবিয়ান ওশিয়ান, এইসব বিখ্যাত কোনো একটি সাগর বা বিখ্যাত কোনো জিনিস, যেমন টাইটানিক পর্বতশ্রেণী হতে পারে, আন্দামান, এই সব ক্ষেত্রে কিন্তু দা ব্যবহার। তাহলে দা দেখছো কী ক্ষেত্রে কী ব্যবহার হচ্ছে? নির্দিষ্ট কোনো জায়গার ক্ষেত্রে। এবার দেখো আবার নির্দিষ্ট কোনো, যেমন পুরনো ধর্মগ্রন্থ যদি হয়, দ্য রামায়ণ, দ্য বাইবেল, দ্য কোরআন, দ্য উপনিষদ, দ্য বেদাস, এই জিনিস তার আগে কী বসছে? দা। এবার দেখো দ্য যুগান্তর, একটি সংবাদ মাধ্যম, কোনো সংবাদ বা বিখ্যাত সংবাদ মাধ্যমের আগে কিন্তু দা বসে। দ্য আনন্দবাজার, দ্য স্টেটসমেন্ট, দ্য যুগান্তর বললাম, আরও হতে পারে যেগুলো তোমরা জানো, এই ব্যবহারগুলো তোমরা দেখবে। অর্থাৎ কী বললাম? কোনো নির্দিষ্ট সংবাদ মাধ্যমের আগে কিন্তু দা বসে। নেক্সট চলে যাব কোনো একটি তারিখের আগে, দ্য 1 আগস্ট, বা কোনো দিকের আগে, দ্য ইস্ট, দ্য ওয়েস্ট, দ্য নর্থ, দ্য সাউথ। তাহলে কী বললাম? এই নির্দিষ্ট বা তারিখের আগে বা নির্দিষ্ট দিকের আগে, আমরা জানি 4টে দিক রয়েছে, সেই দিকের আগে কিন্তু দা কথাটাই বোঝায়। তারপরে চলে যাবো দেখো দ্য সান, অর্থাৎ পৃথিবীতে যে জিনিসগুলো একটি রয়েছে, দ্য সান, দ্য মুন, দ্য স্কাই। তাহলে কী বললাম? দা দিয়ে কী বোঝাতে চাচ্ছি আমি? বারবার করে নির্দিষ্ট কোনো জিনিসকে, শ্রেণী হতে পারে, জাতি হতে পারে, ধর্মের মানুষ হতে পারে, বা কোনো পর্বত শ্রেণী হতে পারে, সাগর হতে পারে, পুরনো উপনিষদ হতে পারে, বা পুরনো ধর্মগ্রন্থ হতে পারে। এবার দেখো দ্য তাজমহল, অর্থাৎ প্রসিদ্ধ অট্টালিকা যেগুলো পৃথিবীতে কিনা একটি করে আছে বা যার নাম খুব প্রসিদ্ধ। দ্য কুতুব মিনার,
হতে পারে দ্য ভিক্টোরিয়াল মেমোরিয়াল হল। দেখো এগুলো কিন্তু বিখ্যাত, প্রসিদ্ধ এবং একটি করেই বলা যেতে পারে আছে। নেক্সট চলে যাব দ্য সেপয় মিউনিটি, অর্থাৎ পুরনো ঐতিহাসিক যদি যুদ্ধের কথা বলা হয়, দ্য সেপয় মিউটিনি অর্থাৎ সিপই বিদ্রোহ। তারপরে বলা যেতে পারে দ্য আগস্ট রেভলিউশন, অর্থাৎ আগস্ট বিদ্রোহ। তার আগে কিন্তু দা, অর্থাৎ কী শিখলাম, কোনো একটা বিখ্যাত বা কোনো একটা নির্দিষ্ট জিনিসকে বোঝানোর ক্ষেত্রেই কিন্তু দা কথাটি ব্যবহার হতে হচ্ছে। যদি ক্লাসটি ভালো লাগে তবে নিশ্চয়ই তোমরা বন্ধুদেরকে শেয়ার করবে এবং নিশ্চয়ই সাবস্ক্রাইব করবে, কমেন্ট করে অবশ্যই জানাবে ক্লাসটি তোমাদের কেমন লাগলো। দেখা হবে পরের ক্লাসে।